আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মামা, এই সাবাব ভাই করছেটা কি বলতো? রাবিবকে কি মনে করার কথা বলছে? এসা বোকা গলায় বলে উঠল। আমিও তো বুঝতে পারছি না, চল আর একটু সামনে যাই। তিনজনই হেঁটে গিয়ে হীরের পাশে দাঁড়ালো। রাবিব এখনো ভ্যাবলার মতো তাকিয়ে আছে। জীবনে হয়তো এই প্রথমবার সে কারোর হাতে রাম চর খেয়ে ক্যাবলারাম হয়ে দাঁড়িয়ে থেকেছে। কিছু বলতে পারছে না, কিছু বলবেই নাই বা কি করে। ছেলেটা যে তাকে ক্রমশই বিভ্রান্ত করে ফেলছে। হিয়ার ইজ সাদমান সাবাব, মাত্র 12 বছরের ফ্রেন্ডশিপ ভুলে গেলি? দিস ইজ নট ডান ইয়ার। আমি তোর থেকে এটা মোটেও অ্যাকসেপ্ট করিনি। রাবিব কিছুক্ষণ ভরকানো চেহারা নিয়ে তাকিয়ে রইল শাবাবের দিকে, অতপর আমতা আমতা করে বলল, সবার। শাবাব দাঁত কেলিয়ে হেসে চোখ ঝাপটালো। বুঝতে পারল এই ইডিয়েট এখনো তাকে চিনতে পারেনি, তবুও সম্মানের খাতিরে তাকে এখন চেনার ভান করবে। যাই হোক, সেটাও কম মজার নয়। শাবাব মনে মনে হাসল। রাবিবের মাথায় গাঁটটা মেরে বলল, ইয়াদ আয়া কি নেহি? রাবিব ঢোক গিলে বোকা গলায় হাসল। শাবাবের সাথে গলা মিলিয়ে বলল, মনে পড়েছে, কতগুলো বছর তোকে দেখি না। ভার্সিটিতে কেন আসতিস না? ফিক করে হেসে দিল এশা, মিলিয়ার আদ্র। শাবাব সরু চোখে তাকিয়ে আবারও এক গাঁটটা মারল রাবিবের মাথায়। রাবিব ব্যথা পেয়ে মাথায় হাত টলতে টলতে তাকাতেই শাবাব বলে উঠল, আমি কি জন্মের পর থেকে ভার্সিটিতে পড়তাম নাকি বেটা? ক্লাস 5 অবধি আমরা একসাথে পড়েছি না? ভুলে গেলি? হ্যাঁ, সানি আর আমি একসাথে স্কুলে আসতাম, তখন থেকেই না আমাদের ক্লোজ ফ্রেন্ডশিপ। সব গুলে খেয়ে ফেলেছিস? আচ্ছা ছাড় ওসব কথা। তারপর ক্লাস 6-এ উঠেই তো আমি আমেরিকায় চলে গেলাম। আমার স্টাডি তো সেখানে কমপ্লিট করেছি। কিচ্ছু মনে রাখিসনি বেয়াদব? রাবিব এখনো বুঝতে পারল না শাবাবের তালগোল পাকানো কথা। তবে এটুকু বুঝতে পারল শাবাব সানিয়ার যমজ ভাই। ছোটবেলায় সানিয়ার থেকে শাবাব সম্বন্ধে রাবিব ভালোই গাত হয়েছিল। তবে সময়ের সাথে সাথে সবটাই অতীতে ফেলে এসেছে। এখন আর অতীতের কথা কিছু মনে নেই বললেই চলে। হয়তো খুব সম্ভবত শাবাব যা বলছে সেটা সত্যি হতেও পারে, কেননা কোনো সেই ক্লাস 1 থেকে 5-এর কথা এখন মাস্টার্স শেষ করে কে মনে রাখে? হ্যাঁ তো, আমার সবই মনে আছে দোস্ত। এগুলো কি করে ভুলে বল। তারপর বল, কেমন আছিস? কবে ফিরলি দেশে? জানাই না আমাদের। শাবাব মনে মনে হাসল, বলল, গতকাল ফিরেছি। দেখ, ফিরতেই তোদের সাথে মিট করতে চলে এসেছি। তোরা তো বেটা আমার খোঁজও রাখিস না। কি যে বলিস না, চল ক্যান্টিনে গিয়ে আড্ডা দেই। ওখানে আমাদের অনেকেই আছে, তোর সাথে আলাপ হবে। কথা বলতে বলতে তারা হেঁটে গেল ক্যান্টিনের দিকে। শাবাব যেতে যেতে আর তাকালো না হীরদের দিকে, সোজা চলে গেল রাবিবের সাথে। তারা চলে যেতেই লাফিয়ে পড়ল এশা আর মিলি। হীরের হাত ধরে বলল, ব্যাপারটা কি হলো বলতো দোস্ত? হীর কিছু বলল না, এখনো তাদের যাওয়ার পানে তাকিয়ে আছে সে। পাশ থেকে আদ্র বলল, কি হয়েছে জানি না, তবে যা হয়েছে বেশ হয়েছে। যা চর মারলো না শাবাব ভাই। রাবিবের মনে থাকলে ভবিষ্যতে আর কোনো মেয়ের সাথে এভাবে কথা বলার দুঃসাহস করবে না। মিলি আদ্রের কথায় সায় দিয়ে বলল, একদম ঠিক বলেছিস তুই। মজা করে হলেও একদম উচিত শিক্ষা হয়েছে ব্যাটার। হীর দীর্ঘশ্বাস ফেলল, হাত ঘড়িতে সময় দেখে বলল, ক্লাসে চল সবাই। কথাটা বলে হীর আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, গটগট করে হেঁটে গেল ক্লাসের দিকে। বাকিরাও আর দাঁড়ালো না, হীরের পায়ের সাথে পা মিলিয়ে তারাও চলল। রাত এখন খুব সম্ভবত 3:44। বাড়ির প্রত্যেকেই এই সময় নাক ডেকে ঘুমুচ্ছে, খুবই স্বাভাবিক। রাতের এই প্রহরে নিশ্চয়ই কেউ জেগে থাকবে না, তবে জেগে আছে হীর। বেশ কয়েকটা রাত তার এভাবেই নির্ঘুম কাটছে। তার কিছুদিন যাবৎ রাতে ঘুমোতে গেলেই ভয়ঙ্কর সব স্বপ্ন আসে। চোখ বন্ধ করে শুয়ে থাকলেই মনে হয় ঘরের মধ্যে কারা যেন হাঁটাহাঁটি করছে, ঘরের লাইট অফ করে দিচ্ছে, তার উপর হামলা করছে। এসব হাবিজাবি স্বপ্নে তার আর ঘুম হয় না। একটা তিক্ততা গ্রাস করে তাকে। মাঝে মধ্যে মনে হয় এভাবে বেঁচে থাকার চেয়ে সেদিনেই মরে গেলে হয়তো খুব বেশি ভালো হতো। তবে সফল হননি কেবল রিয়াদ আহমেদ, মানে হীরের বাবার জন্য। হীরকে বাঁচাতেই সে মালির ঘরের পিছনে তার সিক্রেট রুমে সে হীরকে লুকিয়ে রেখে এসেছিল। চারপাশে ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে মেয়েকে রেখে যেতে তার ভীষণ কষ্ট হচ্ছিল বটে,
কিন্তু সে চায়নি তাদের মতো করে তাদের ভালোবাসার ছোট্ট হিরপুরিটাও যেন শেষ না হয়ে যায়। রিয়াদ এবং কণিকার ভালোবাসার শেষ চিহ্ন হিসেবে যেন হীর বেঁচে থাকে, তাতেই তারা শান্তি পাবে, মরেও শান্তি পাবে। হীর সেই সিক্রেট রুমেই টানা 48 ঘন্টা আটকে ছিল। রিয়াদ তাকে সেখানে রেখে যাওয়ার ঘণ্টাখানিক বাদেই তার জ্ঞান ফিরেছিল, আর জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করেছিল কোনো এক রাক্ষস পুরীতে, যেখানে কেবল অন্ধকারই ছিল তার সঙ্গী। সেদিনই সে ছোট্ট বাচ্চা মেয়েটি পারেনি অন্ধকারকে সঙ্গী করতে, পারেনি অন্ধকারের ভয় কাটাতে। ভয়ে বারবার অজ্ঞান হয়েছে আর অসহায়ের মতো পড়ে পড়ে বাবা মাকে ডেকেছে। ঠিক 48 ঘন্টা বাদে যখন তাকে উদ্ধার করা হয়, তখন তার বাবা মায়ের মৃত্যুরও 48 ঘন্টা পেরিয়ে যায়। তাকে পুলিশ সিক্রেট রুম থেকে প্রায় লাশের মতোই উদ্ধার করে। হয়তো রিয়াদ এবং কণিকার শেষ ইচ্ছে ছিল রবের কাছে যেন তাদের মেয়েটা বেঁচে থাকে, আর সেই দোয়ার জোরেই বেঁচে যায় হীর, যার শরীরে ঝাঁকুনি দিয়েই লম্বা শ্বাস টেনে জানান দিয়েছিল সে বেঁচে আছে। পুলিশ, সিকিউরিটি গার্ড সবাই তাকে নিয়ে ছুটেছিল হসপিটালে। টানা 25 দিন একটানা চিকিৎসায় বেঁচে উঠল হীর। হীর বাঁচলেও কাটল না তার ভয়। অন্ধকার আর মৃত্যু দুটোই হীরের কাছে সমান। তাই সেই থেকে এতগুলো বছরেও আহমেদ ভিলা কখনো অন্ধকারে ডুবেনি, সর্বদা আলোয় ঝলমলে থেকেছে। হীর বিছানা ছেড়ে উঠে পায়চারি করতে লাগলো যদি এভাবেও ঘুমটা আসে, কিন্তু ঘুমও হলো এক ঘাড় তেরা। যখন সে বলে আসবে না, তার মানে সে সত্যিই আসবে না, আর আসেও না। কি আশ্চর্য! একবার এই পাশ তো একবার ওই পাশ করে হাঁটতে লাগলো হীর। হঠাৎই মনে হলো তার ব্যালকনিতে কেউ ধপাস করে পড়ল। কথাটা মনে হতেই হীরের বুকের ভেতরটা কেঁপে উঠল। হীর পেছনে মুড়ে তাকাতেই তার ঘরের আলো নিভে গেল। আলো নিভে যেতেই হীর আবারও কেঁপে উঠল। ঘরের অন্ধকারের মধ্যে দৌড় লাগালো সে, কিন্তু পা বেশি দূর ফেলার আগেই সারা শরীর অবশ হয়ে পড়ল তার। নিচে বসে পড়েই দুহাতে মুখ ঢেকে নিয়ে জড়ানো কণ্ঠে চেঁচিয়ে উঠল সে, বড় মা, বাবাই আমায় বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে লাগলো হীর। নিচের ঘরে বসে ল্যাপটপে টিম মেম্বারদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং করছিল শাবাব। আকস্মিক ভাবনায় ব্যাঘাত ঘটল তার। মনোযোগ নষ্ট হয়ে যেতেই কানে ভেসে আসলো কারোর বিকট চিৎকার। শাবাব লাফ দিয়ে উঠে দাঁড়ালো। ভালো করে শুনতেই মনে হলো হীরের রুম থেকে কেউ চেঁচাচ্ছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। এটা তো হীরের গলা। ড্রয়ার থেকে রিভলভারটা নিয়েই দৌড়ে গেল শাবাব। হীরের রুমের সামনে আসতেই মনে হলো দরজাটা ভেতর থেকে লক করা। শাবাব রাগে শিট বলে শব্দ করেই হীরের রুমের ডান পাশে চলে গেল। দেওয়ালের সাথে হেলিয়ে থাকা বড় আলমারিটার পাশে ঠেলে সরিয়ে দিতে দেখা মিলল সিক্রেট দরজার। শাবাব ফুস করে নিঃশ্বাস ফেলে দরজাটা খুলে ভেতরে ঢুকতেই দেখল পুরো রুম অন্ধকারে খা খা করছে। অন্ধকারে সবটাই আবছা লাগছে, কিছুই দেখার উপায় নেই। তবুও শাবাব আন্দাজ করতে পারল ঘরের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। শাবাব ছুটে গেল হীরের কাছে। পেছন থেকে হীরকে ধরতেই হীর কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলো, প্লিজ আমায় ছেড়ে দাও, আমার অন্ধকারে কষ্ট হচ্ছে, আমায় আমায় ছেড়ে দাও প্লিজ। শাবাবের মনটাও ছটফট করে উঠল হীরের অসহায় গলা শুনে। পেছন থেকে আক্রমণকারীর পায়ের শব্দ ক্রমশই তাদের দিকে ধেয়ে আসছে বুঝতে পেরে শাবাব রিভলভার দিয়ে তার হাঁটু বরাবর শুট করল। লোকটার হাঁটুর মাঝখান থেকে গুলিটা বেরিয়ে যেতেই সে আর এগোতে পারল না এক কদমও। হুমড়ি খেয়ে শাবাবের পাশ থেকেই পড়ে গেল। গুলির শব্দে হীর চমকে উঠল। শাবাবকে আঁকড়ে ধরে গুটিয়ে গেল। অন্ধকারে চোখ খুলতে না পারলেও তার পাশে শাবাবের উপস্থিতি ঠিকই ধরতে পারল। ভয়ে পুরো শরীর জমে গেছে হীরের। শাবাব তাকে আঁকড়ে ধরে বলল, কিচ্ছু হয়নি হীর পাখি, আমি আছি তো। হীর শাবাবের শেষ কথাটা শুনতে পারেনি। তার আগেই শরীরের ভার ছেড়ে দিল শাবাবের উপর। শাবাব বুঝতে পারল হীর অজ্ঞান হয়ে গিয়েছে। তাই আর দেরি না করে হীরকে পাজা কোলে করে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। হীরের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে আগে নিচে পড়ে থাকা অচেতন ব্যক্তিটির ব্যবস্থা করল। কারণ সে জানে হীরের আর কিছুক্ষণ বাদেই জ্ঞান ফিরে আসবে। আর জ্ঞান ফেরার পর সে যদি আবারও একই ঘটনার শিকার হয়, তবে তার জন্য লাইফ রিস্ক আছে। বাড়ির ভিতর গুলির আওয়াজ হতেই বাকিদের ঘুম হারাম হয়ে উঠল। গুলির আওয়াজ কোন ঘর থেকে এলো না জানলেও আন্দাজ করতে কারোরই কষ্ট হলো না এটা হীরের রুম থেকে এসেছে। এত সিকিউরিটি গার্ডের মাঝেও কি করে যে মেয়েটার উপর হামলা হয় আজ পর্যন্ত সেটাই ধরতে পারল না কেউ।
সবাই ছুটে গেল হীরের রুমে। দরজা তো ভেতর থেকে লক। আজিম সাহেব এবং নাজমা বেগম ভয়জড়িত কণ্ঠে বারবার ডাকতে লাগলেন হীরকে। তাদের সংশয় মেয়েটা ঠিক আছে তো। পেছন থেকে শাবাব এসে দাঁড়ালো। নাজমা বেগম ছেলেকে দেখতেই ডুকরে কেঁদে উঠলেন। সানিয়াও কান্নাজড়িত কণ্ঠে বলল, দেখো না ভাইয়া, হির গেট খুলছে না। শাবাব সবার সংশয় কাটিয়ে বলল, হির ঘুমাচ্ছে মা, ও একদম ঠিক আছে, তোমরা ওকে এখন আর ডেকো না প্লিজ। আজিম সাহেব বললেন, আমরা যে গুলির শব্দ পেলাম। আমি হ্যান্ডেল করে নিয়েছি বাবা, আশা করি আর কোনো সমস্যা হবে না। সানি, চিন্তা করিস না, ও একদম ঠিক আছে। মাকে নিয়ে ঘরে যা। বাবা তুমিও যাও, কাল সকালে তোমরা ওর সাথে কথা বলে নিও, কেমন? বলছিস তাহলে আমরা যাব? শাবাব ভরসা চোখে বলল, যাও, আমি আছি তোমাদের হীরের কাছে, আমি থাকতে ওর কিচ্ছু হবে না বাবা। ভোরের স্বচ্ছ আলোর চোখে পড়তে হীরের ঘুম ভাঙল। দুই একবার এপাশ ওপাশ করে ঘাড় ফিরিয়ে চোখের সামনে আড়াআড়ি ভাবে হাত রাখল সূর্যের আলোকে আড়াল করতে। আরো কিছুক্ষণ লেপ্টে রইল বিছানায়। শরীরটা দুর্বল লাগছে, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না তার। তবুও উঠল, গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে বিছানা ছাড়ল। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একেবারে বের হলো। আজকের সকালটা অন্য দিনের তুলনায় একটু ভিন্ন ঠেকছে হীরের কাছে। যদিও সবটা সে তার প্রতিদিনকার নিয়ম মতোই করে যাচ্ছে, তবুও মনে হচ্ছে সবটা আলাদা, ভিন্ন রকমের। হীর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিচের সবটা পরিপাটি আছে কিনা দেখতেই চোখ গেল ব্যালকনির দিকে। আর অমনি কাল রাতের ঘটে যাওয়া ঘটনাটা হুট করে মনে পড়ল। মাথার মধ্যে চিনচিনে এক ব্যথার আবির্ভাব ঘটল। কিন্তু এই ঘটনা তো নতুন কিছু নয়। নতুন হলো শাবাবের তাকে উদ্ধার করা। কাল রাতে শাবাব তাকে সেভ করেছিল, কিন্তু প্রশ্ন হলো শাবাব তার বন্ধ রুমে এলো কি করে? তার স্পষ্ট মনে আছে সে দরজা লক করে শুয়েছিল। আর যখন তার উপর হামলা হয় তখন সে বেড থেকে 2 কদমের বেশিও এগোতে পারেনি। সেই হিসেবে তার নিজ হাতে দরজা খুলে দেওয়াও সম্ভব ছিল না। তাহলে হীরের দরজায় খটখট আওয়াজ হতেই হীরের ভাবনায় ব্যাঘাত ঘটে। ভাবনার ঘুরে থাকায় সে বুঝে উঠতে পারল না শব্দটা কোথা থেকে এলো। চাতক পাখির মতো দৃষ্টি এদিক ওদিক ঘোরাতেই মনে হলো দরজায় নেই, নক করছে। কথাটা ভাবতে আবারও খটখট শব্দ হলো দরজায়। হীর হাত থেকে চিরুনিটা নামিয়ে রেখে এগিয়ে গেল দরজা খুলতে। দরজার এপাশে দাঁড়িয়ে আছে সানিয়া এবং নাজমা বেগম। হীর দরজা খুলে দিতেই ভেতরে ঢুকে এলো তারা। নাজমা বেগম ঠোক গিলে হীরকে বাহুতে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেলেন। সানিয়াও পাশ থেকে জড়িয়ে ধরল হীরকে। হীর ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি একদম ঠিক আছি বড় মা, তুমি একদম টেনশন করো না আমায় নিয়ে। নাজমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। হীরের দোগালে হাত রেখে কান্না ভেজা কণ্ঠে বললেন, টেনশন করি কি আর সাদে মা, তুমি যে আমার হিরপরি। তোমাকেও যদি রিয়াদ আর কণিকার মতো হারিয়ে ফেলি তাহলে আমরা বাঁচবো কি নিয়ে? তোমার বড় মা কি ভালো থাকতে পারে হিরপরিকে ছাড়া? হীর হাসল। নাজমা বেগমের হাত দুটো গালের সাথে চেপে ধরে বলল, হির এত সহজে মরবে না বড় মা, মরলে তো সে কবেই মরে যেত বলো। নাজমা বেগম আঁতকে উঠলেন হীরের কথা শুনে। পাশ থেকে সানিয়া হীরকে নিজের দিকে ঘুরিয়ে কপট রাগ দেখিয়ে বলল, তোকে না বলেছি কখনো এমন টাইপের কথা বলবি না তুই, তবুও কেন বলিস না? তুই জানিস না আমরা তোকে কতটা ভালোবাসি। সানিয়ার চোখে জল চিকচিক করছে। হীর মুখটা চুপসে নিল। সানিয়ার গলা জড়িয়ে অসহায় কণ্ঠে বলল, না বলে যে আর থাকতে পারছি না গো আপি। দেখছো না শত্রুরা কিভাবে পিছু লেগেছে হিরে, নিজের জীবনে ভরসা তো নিজেই দিতে পারছি না। নাজমা বেগম হীরের মাথায় হাত বুলিয়ে বললেন, অমন কথা বলে না সোনা মা, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি না। হীর চোখ চাপটে নাজমা বেগমকে জড়িয়ে ধরল। ভেজা গলায় বলল, তোমরা আছো বলেই তো ভরসা বড় মা। হুড়মুড় করে রুমের ভিতর ঢুকে এলেন আসিম সাহেব। সেও বাকিদের মতোই অপেক্ষায় ছিলেন হীরের ঘুম ভাঙার, কিন্তু বাকিদের মতোই ঠিক সময় এসে উপস্থিত হতে পারলেন না হীরের কাছে। তা নিয়ে তার ভীষণ আফসোস হচ্ছে, নিজের উপর চরম রাগ হচ্ছে। বাকি সবাই যদি ঠিক টাইমে হীরের কাছে আসতে পারে তবে সে কেন পারে না? বাকিদের থেকে কি সে বুড়ো হয়ে যাচ্ছে বলে? তার কি শরীরের শক্তি দিন দিন লোপ পাচ্ছে? তাহলে কি নাজমা বেগম ঠিকই বলেন সে বুড়ো হয়ে গিয়েছে? বাবাই কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? আজিব সাহেব দীর্ঘশ্বাস ফেলছিলেন এসব ভেবে। হঠাৎ হীরের ডাক পড়তেই তার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটল যেন। ঠোঁটের কোণা দেখে মিলল এক ঝলক হাসির। হাসি মুখেই এগিয়ে এলো সে। হীরকে বাহু ধরে আবদ্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, আমার মামনিটা এখন কেমন আছে?
একদম ঝাক্কাস আছে তোমার মামনি। টেনশনের কোনো কারণ নেই বাবাই, তোমরা একদম নিশ্চিন্তে থাকো। যখন গুলির আওয়াজ ভেসে আসলো আমাদের তো জানি বেরিয়ে আসার উপক্রম হয়েছিল মামুনি। শুধু উপরওয়ালার কাছে ফরিয়াদ জানিয়েছি আমার মামুনিটা যেন ঠিক থাকে, সেফ থাকে। হীর চমৎকার হেসে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে বলল, দেখো হির কিন্তু একদম বিন্দাস আছে, সত্যি বলছি। তোমরা প্লিজ আর কাল রাতের ঘটনাটা নিয়ে এত ভেবো না বাবা, এভরিথিং ইজ ফাইন বাবাই। ওকে মামুনি, আমরা আর কাল রাতে ঘটনা নিয়ে ভাববো না, প্রমিস। এবার জলদি নিচে চলো, খুব খিদে পেয়েছে কিন্তু অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম যে। চলো চলো। বাবা, আজিম সাহেব হীরকে নিয়ে নিচে যাবার উদ্দেশ্যে পা বাড়াতেই ভেতরে ঢুকে এলো শাবাব। কালকের পর থেকে আজ প্রথম সূর্য উদয়ের পর তাকে দেখা। সাদা লুজ টি শার্ট আর কালো একটা ট্রাউজার পরে আছে শাবাব, পায়ে বাসায় পরার স্যান্ডেল। চোখ মুখ বেশ ক্লান্ত, সারা রাত দু চোখের পাতা যে তার এক করা হয়নি তা হীর প্রথমবারেই বুঝতে পারল। ক্লান্ত মুখেও বেশ মায়া মায়া রশ্মি ছড়াচ্ছে শাবাবের চেহারা থেকে। হীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। টি শার্টের লম্বা হাতা দুটোর একটা ঝুলে আছে আর অন্যটা গোটানো কোনোই অবধি। মাথার চুলগুলো অগোছালো, মনে হচ্ছে কাজের চাপ মাথায় একবারও হাত রাখতে পারেনি সে। চোখের নিচে লালচে দাগ হয়ে আছে, এটা আরো ভালো করে প্রমাণ করছে শাবাব সারা রাত নির্ঘুম কাটিয়েছে। হ্যাঁ বাবা বলো। স্নেহভরা কণ্ঠে জবাব দিলেন আজিম সাহেব। শাবাব ধীর পায়ে এগিয়ে এলো বাবার কাছে, বাইরে ইশারা করে বলল, সিকিউরিটি গার্ড সবাইকে ছাঁটাই করে আমি নতুন সিকিউরিটি গার্ডদের ব্যবস্থা করে দিয়ে এলাম। আশা করি ওরা খুব ভালোভাবে সার্ভিস দিবে। শাবাবের কথায় ভরসা পেল সবাই, কিন্তু হীর যেন অস্বস্তিতে পড়ল। তার জন্য বাড়ির লোকগুলোর কতটা হয়রানি হচ্ছে। গুড জব বাবা, আমিও ভাবছিলাম এই ব্যাপারে তোমার সাথে কথা বলবো, কিন্তু আমার ছেলে যে আমার থেকে অনেকটা এগিয়ে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। শাবাবের কাঁধ চাপড়ে কথাটা বললেন আজিম সাহেব। নাজমা বেগম ছেলের গালে হাত রেখে বললেন, সিকিউরিটি গার্ড যতই চাটাই করিস বাবা, ওরা তারপরও ওত পেতে থাকে মেয়েটাকে ফাঁদে ফেলার। কি করে যেন বারবার ওর উপর হামলা করতে সক্ষম হয়, আমি জানি না কি করে পারে। তাই সিকিউরিটি গার্ডদের উপর নয়, আমার একমাত্র ভরসা তুই। আমি জানি তুই মেয়েটাকে সর্বদা রক্ষা করতে পারবি। শাবাব স্মিত হাসল, মায়ের হাতটা শক্ত করে ধরে মৃদু স্বরে বলল, আমি থাকতে তোমাদের কোনো টেনশন নেই মা, কথা দিলাম। নাজমা বেগম শাবাবের হাত দুটোতে চুমু খেয়ে বললেন, আমার জান। হীর আর চোখে মা ছেলের মহব্বত দেখতে লাগলো। মনে মনে একটু হিংসে হলো বটে, তবুও এবেলার জন্য ক্ষমা। সানিয়া ভাইয়ের এক হাত জড়িয়ে ধরে বলল, এখন তুই একমাত্র ভরসা ভাইয়া। শাবাব সানিয়ার মাথায় হাত রেখে বলল, চিন্তা করিস না। হীরের আজ ভার্সিটি যাওয়া হলো না, নাজমা বেগমই যেতে দিলেন না। বিপদ তো মেয়েটার পেছনই ছাড়ছে না। যেহেতু রাতে হামলা করেও হীরের কাছে ঘেঁচতে পারেনি, সেহেতু ওরা আরও ক্ষেপে আছে। আর এর পরবর্তী প্ল্যানটা এত কাঁচা হবে না, হয়তো এর থেকে বেশি ভয়ঙ্কর কিছুর ঘটনার প্ল্যান করছে তারা। এসব আন্দাজ করেই নাজমা বেগম হীরকে কড়া আদেশ দিলেন আজ যেন সে বাসা থেকে বের না হয়। হীর কিছুক্ষণ ঠোঁট উল্টে চেয়ে থেকে অবশেষে বড়মার আদেশ শিরোধার্য করল। সে আজ বাড়িতেই থেকে গেল। আপাতত ড্রয়িং রুমে বসে টিভিতে কার্টুন দেখছে, তবে মনে মনে শাবাবের সাথে কথা বলার ছোট্ট একটা পরিকল্পনা করছে। সানিয়া এবং আজিম সাহেব একসাথে নিচে এলেন বের হবেন বলে, কিন্তু শাবাবকে দেখা যাচ্ছে না। কোথায় গেল সে? আছে নাকি হীরের আড়ালেই বেরিয়ে পড়েছে? আপি বাবাই তোমরা দুজন একসাথে কোথাও বের হচ্ছ? সানিয়া পার্সের মধ্যে ফোন আর প্রয়োজনীয় কার্ডগুলোর তল্লাশি চালিয়ে বলল, না রে সোনা, বাবা তো অফিসে যাচ্ছে আর আমি যাচ্ছি, আমার একটা কাজ আছে, তাই আসছি। মা আমি একটু বের হলাম। রান্নাঘর থেকে নাজমা বেগমের গলা ভেসে আসলো, কোথায় যাচ্ছিস? তোকে না বলেছি বিয়ের কোণে এভাবে হুটহাট বের হবি না। আজ রাতে যে নেহালদের বাড়ির লোক আসবে মনে আছে? তোদের বাপ বেটির নাকি ভুলে গেছিস? সানিয়া হেসে উঠল, বলল, বের হচ্ছি তো তারই আদেশে, আর নয় যেতাম না। আসছি মা। এই শোনো। সানিয়া আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বের হয়ে গেল। নাজমা বেগম রান্নাঘর থেকে বের হয়ে এলেন। সানিয়াকে দেখতে না পেয়ে কপট রাখলেন, স্বামীর দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, মেয়েটা বেরিয়ে গেল, তুমি আটকাতে পারলে না? কি করছিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি?
কোনো কাজ যদি তোমার দ্বারা হতো তাহলে ধন্য হয়ে যেতাম আমি। আজিম সাহেব মুচকি হাসলেন, যা দেখে নাজমা বেগমের রাগটা আরও কয়েক গুণ বেড়ে গেল। রাগে ফুঁসে উঠে কিছু বলতে নিলেই আজিম সাহেব বলে উঠলেন, আহা, চড়ছো কেন? ও আমাকে বলেছে 1 ঘন্টার মধ্যে চলে আসবে বাসায়। নেয়ালি ওকে দেখা করতে বলেছে, তাই তো বললাম আচ্ছা তুই যা, আমি তোর মাকে ম্যানেজ। না না না, মানে আমি বলছি তোর মাকে আমি বুঝিয়ে বলবো, তাহলে সে আর রাগ করে থাকতে পারবে না। নাজমা বেগম স্বামীর কথাই গড়লেন না, উল্টে আরও রাগলেন। রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, তোমাদের যা খুশি, আমি আর কি বলবো, কিছুই বলবো না। আরে বাবা, তুমি এত রাখছো কেন বলো তো? আচ্ছা, আমি সানিকে কল করে তাড়াতাড়ি ফেরার কথা বলে দেব। এবার খুশি তো? আর কোনো জবাব এলো না রান্নাঘর থেকে। আজিম সাহেব বুঝলেন বিবির রাগটা ভালোই শক্তপোক্ত, এত সহজে গলবে না, তাই ছেলের কথা বলে দেখা যাক কি হয়।